আজকে আপনাদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ভুলোর ছলনা। ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো এক রকমের ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাকচুন্নি, গোদানা, গলায় দৌড়ের মতন এও এক রকমের ভূত। নিশির নাম অনেকেই জানে। ভুলো অনেকটা নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাতে, কিন্তু ভুলোর খেলা সব সময়। তবে ঠিক সন্ধ্যের পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত প্রেতনির সঙ্গে মিলের অনেকটা। তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপনজনের কথা। হঠাৎ একসময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই যে রে, এই তো আমি। সে বললে, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, হ্যাঁ আমার সঙ্গে আয়। মানুষটার মনে হবে না যে এই বন্ধু কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটিও জানে, তবু তার মনে সেই প্রশ্ন জাগবে না। এ হলো ভুলোর মায়া। সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তেই মন্ত্রমুগ্ধের মতন তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে, অপথে বিপথে, খানাখন্দ কাঁটা খোঁচা ভরা জায়গার ওপর দিয়ে। মায়াই ভোলা মানুষটার মনেও সে কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলেছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার। সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো যে আর কাকে সঙ্গী করা যায়। আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো, হাই কি মজা হায় রে, ভুলোর খেলা মজার খেলা, দেখবি যদি আয় রে, ফুসমন্তর ভুল ভুলিয়া, যাবি রে সব দুঃখ ভুলিয়া। এমনই ধরনের গান। গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি কোনোদিন কানে শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি নিজে চোখে দেখেছি। হারে বাপরে, সে কি কাণ্ড! ভুলোই ভুলিয়ে নিয়ে যাচ্ছে একজনকে, আর 100 লোক সেই ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখেছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্য। লোকটা সোজা ছুটলে তাকে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন এঁকে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলেছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বাঁয়ে, তারপর আবার বাঁয়ে, তারপর বাঁয়ে, আবার কখনো উল্টো মুখে। আর তার পিছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে এঁকে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদীতে পড়লো তো তার মধ্যে ডুবলো। পিছনে ভুলো লাগা লোকটাও গাছে মিলিয়ে যেতে গিয়ে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতে ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, এ আমি নিজে চোখে দেখেছি। তারই কথা বলছি তোমাদের, একেবারে হুবহু সত্য, আগাগোড়া, বানানো নয়। সেই জন্য এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখেছে সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজি 1929 সাল। আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড।
লোকের উপর ট্যাক্স করে সেই ট্যাক্স আদায় করে চৌকিদারের মাইনে দেয় এবং যা বাড়তি টাকা থাকে তা থেকে কিছু গ্রাম্য রাস্তাঘাট আর কিছু পানীয় জলের কুঁয়ো তৈরি করা হয়। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওনা সিনকোনা ট্যাবলেট বিতরণ করি ডোবায় কেরোসিন দিয়েই মশার ডিম মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্যই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে। কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন 31 বছর। রাস্তাঘাট করায়, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটাও নিয়েছি। মশা মারতে হবে। অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে। কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বীজ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্যে তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন। তখন আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেখে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কতখানা ডোবায় কেরোসিন দেবে, সেই খরচের টাকাই বা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস ঝাঁকবন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভেতর ম্যালেরিয়া জন্মায়। তখন সে কাউকে কামড়ালে তার ম্যালেরিয়া হয়। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপাখানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপাখানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপা পানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করা হলো যে নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরে এই কাজের জন্য 2 জন বাউরি জোয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পাড়ের নাম পাড়ে অর্থাৎ পাণ্ডে কেন তার অর্থ তোমাদের কি বলবো, আমি নিজেই জানি না। পাড়ে বাউরি, সে আজ আর বেঁচে নেই, তবে নিত এখনো আছে, বুড়ো হয়েছে। এরা 2 জনে ছিল বন্ধু। খুব কড়া খাটুনি তারা খাটতে নাড়াচ্ছিল। চাষ করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো এবং তার জন্য মজুরি কম হলেও তারা আপত্তি করত না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডরুলি বা টোপাপানা খুঁজে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে 2 জনে বের হতো, বিড়ি টানত এবং ডরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত। গান গাইত। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে না বাজতেই চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলা ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেল 4টের সময় স্নান সেরে ডেরি কেটে কিছু মদ খেয়ে আসত ইউনিয়ন বোর্ডের অফিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা ট্যাকে গুঁজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচায় মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা করে দিয়ে সকলকে বিদায় করে আমিও বাড়ি ফিরতাম। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে তাস খেলছেন। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ, তবে তার আগে একটা কথা বলা দরকার। সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের 3য় সপ্তাহ আস্তে আস্তে শেষ হয়ে গেছে। মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান এবং ঝাড়গোছেও বেশ মোটা হয়েছে। পুকুর, ডোবা, নালা, নদীর জলে টইটম্বুর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্ব পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী। কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকেলে 4:30টার সময় বোটে গেলাম। দেখলাম নিত বা
নিতা এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতোকে বলেছে, তুই চল এগিয়ে, আমি যাচ্ছি। তুই কিন্তু আগে বাগে চলে আসিস না, দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজ সারলাম। অপেক্ষা কেবল পাড়ের। সে এলে নিতো এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6টার সময় বললাম, কই রে, পাড়ে তো এলো না, কি ব্যাপার বলতো? নিতো মদ খানিকটা খেয়েছিল। তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মাঝে মধ্যে ঢুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কচলে বললে, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয় আসবে বলেছিল। খুব চিন্তিত হয়ে পড়ল সে। কিন্তু আমরা এবার কতক্ষণ বসে থাকি? সন্ধে হয়ে আসছে। সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে। আমারও মন টানছে তাসের আড্ডায়। তবু আরো মিনিট 10 বসে থেকে বললাম, এনি তো, তুই টিপছাপ দিয়ে তোর পয়সাটা নিয়ে যা, পাড়ের পয়সা বাকি রইল, ও কাল নেবে। তাই নিয়ে সে যেন চিন্তিত মনে উঠে গেল। বিড় করতে করতে গেল, শালার কাজ দেখো দেখি, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম। দেখলাম নিতো পশ্চিম মুখে চলেছে। যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে। পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমাদের বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগোয়া, স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম, তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন। আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নোট রামসের ডাকে নেশা জমে উঠল। হঠাৎ হঠাৎ নেশাটা যেন একটা ঠোক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা তো বর্ষাকাল, এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান পেতে শুনলাম বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে 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 শব্দ। ঠাউর করতে পারলাম না কি গেল, গেল বা যাচ্ছে, যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা কাছেই, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5 মিনিটের পথ, দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে। এবং মিনিট 2-এর মধ্যেই গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের ওপর অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকার করছে। লাইনের ওপারের মাঠে দেখলাম গোটা 2 লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, কখনো ডাইনে কখনো আবার বাঁই, আলেয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউড়িপাড়ার মেয়ে পুরুষেরা সারবন্দি হয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে। একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি হয়েছে? সে আমাকে চিনতে পেরে কেঁদে বলে উঠল, নিতুকে ভুলোতে নিয়ে গেল গো, ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল কথাটা চট করে বুঝতে পারিনি। বললাম, নিতোকে ভুলোয় নিয়ে গেল মানে? সে বললে, হ্যাঁ বাবু, ওই দেখো, ওই দেখো মাঠের মধ্যে ছুটছে গো, আর যাচ্ছে, পারি রে ধারারি ধারারি, ওই দেখো, ওই দেখো। বিরক্ত হয়ে বললাম, কি বলছো? ভুলো ভূত বাড়ি সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে গো, ওকে মাঠে মাঠে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। কেউ তাকে ধরতে পারছে না। ওই নিয়ে গেল, ওই নিয়ে গেল নদীতে ডুবিয়ে মারবে গো, নদীতে ডুবিয়ে মারবে। পারে কোথায়? পারে ওই দেখো ভয়ে ডরে সেও কাঁপছে। নিত মলে সে ওকেও লেবে গো, ওকেও লেবে। অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না।
তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জন 2 সঙ্গী। সামনে বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলের টইটুম্পুর ধান ভরা ক্ষেতের মধ্যে। প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছোটাছুটি করছে, এদিক ওদিক সেদিক, কখনো সোজা, কখনো ডাইনি, কখনো আবার বাই। এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত 30-35 জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেতজনের মতন ছোটাছুটি করছে। এবং তার খানিকটা আগে কেউ চিৎকার করছে, তারও স্বরে আর্তকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, ওরে পারে দাঁড়া, দাঁড়া পারে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া না, এই পারে, দাঁড়া, দাঁড়া। কণ্ঠস্বর নিতর, তা চিন্তা, কিন্তু কাকে বলছে? পাড়ে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়। কিন্তু নিত যাকে ডাকছে সে যে তার সামনে, তাতে কোনো সন্দেহ নেই। সে যেন নিতর চেয়েও জোরে ছুটে চলেছে, সামনে এঁকে বেঁকে, কখনো ডায়ে, কখনো বাঁয়ে, কখনো সোজা, যেন সে হাওয়ায় উঠছে। নিত 2 হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটেছে। সে যেন হারিয়ে যাবে, সে যেন পালিয়ে যাবে। নিত আর কখনো তার নাগাল পাবে না। পিছনে লোকেরা বহুজনে একসঙ্গে ডাকছে, কিন্তু নিত বধির হয়ে গেছে। সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই। সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললে, টর্চের আলোটা নিত চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল। দেখলাম 2 হাত বাড়িয়ে নিত ছুটছে। আশ্চর্য সে হাত বাড়ানো, এবং আশ্চর্য সে তার ছোটা। ঊর্ধ্বশ্বাসে শুধু নয়, দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বাঁয়ে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও দাঁড়ায় না। আরো আশ্চর্যের এই যে পিছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে তখন নিত হঠাৎ আর একদিকে বেঁকে ছুটে যাচ্ছে, মাঠের মধ্যে দিয়ে জল কাদা ভেঙে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না। তারা আলে আলে ছুটছে, ঘুর হচ্ছে। ততক্ষণে নিত আরো এগিয়ে যাচ্ছে। পিছনের আলো ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, ওরে পারে, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে। ওরে পারে, দাঁড়া না, প্রাণের ব্যাপারে দাঁড়া, দাঁড়া না। চলছে কিন্তু ঠিক পূর্ব দক্ষিণ মুখে, নদীর দহের দিকে। রেল লাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর ওপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ, সেই মুখেই নিত চলেছে। মুহূর্তে মুহূর্তেই দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে তাকে ডেকে নিয়ে চলেছে। হাই হাই নিত, নিত হাই, হাই 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 নিত হাই। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে। ওই চলেছে নিত। আলোগুলো কাছে এলো, এইবার ওকে ধরবে। কিন্তু মুহূর্তেই নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে চলল। যা, আলো অনেক পিছিয়ে পড়ে গেল দেখতে দেখতে। নিত ছুটে যেয়ে পুলের দিকে। পুলের ওপাশে দহ। পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারে জাল দিয়ে বেঁধে অন্তত 2 তলা বাড়ির সমান উঁচু করা হয়েছে, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে বাঁধা, যেন কেউ লাইন ধরে ব্রিজের ওপর নদী পার না হতে পারে। পুল থেকে পড়লেও মরবে নিত ডুবে। পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে মরবে, নয় ওপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় 60 মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিত তখন আরো 60 মাইল বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জল ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মতো ছোটাছুটি করে মিনিটে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারের দিকে চলেছে। শুনতে পাচ্ছি ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে, নয়তো ওই ব্রিজের মুখে 2 তলা সমান উঁচু বাঁধে উঠে আছাড় খেয়ে পড়বে। ওই ভুলো, সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়ছিল এখানকার গল্প, চলিত গল্প যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল।
তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর পেজ ধরে অন্যমনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীর বাবুকে ঠিক এমনই সন্ধ্যাবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল, তাই রক্ষা পেয়েছিলেন। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত। আরও অনেক ঘটনা। ঠিক এই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোঁতা আছে, ওইখানে নাকি ওই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি তাকে মেরে ফেলেছিল বিশ্বাসঘাতকতা করে। ভাবছি এমন সময় একজনকে পেলাম। সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর। লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ তাকে কখনো ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায়, এবং 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরেই সে মিলিয়ে যায়। এমনই সে দৌড়াতে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড় দৌড়ে যায়, তাহলে নিতোর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতোকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে চায়, তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতোকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস, তুই একবার সেই দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ওই ব্রিজের ওপর। শশী বললে, যদি নদীতে যাই? বললাম, তাহলে হাত নেই, তবু দেখ। শশী ছুটল, এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রে মিনিট 2-3-এর মধ্যেই সে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো। সেই শব্দটাও শুনতে পেলাম না। পিছন পিছন আমি এবং আরও 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলা অভ্যেস ছিল, দৌড়াতে আমিও পারতাম। বয়সও তখন 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রে কয়েকটা আলো ছোটাছুটি করছে দিশে হারার মতো, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো সোজা। আর তার সামনে একটা বুক ফাটা দাঁড়া দাঁড়া পারে দাঁড়া দাঁড়া না ও পারে। সামনে তার ছুটেছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত ভুলো ভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিতো। 2 হাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে। তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না। পায়ের তলায় কাঁটা বিঁধছে, সে বুঝতে পারছে না। ভুলোর ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে। স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠেছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে, নিতো নিতো আয়, ওই ওই নদীর পাথরে ঝাঁপ খাবো দুজনে। কিংবা কিংবা আয়, ওই ওই ফুলের বাঁধে, ওই ফুলের বাঁধের ওপরে দুজনে ঝাপটা ঝাপটি করে পড়বো পাথরের ওপর। নিতো নিতো আয়, দুজনে বসে থাকবো, কত মজা করবো, কত মজা। ছুটছিলাম আর ভাবছিলাম। ফাঁকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে পশ্চিমে বেঁকলো, পূব মুখ থেকে দক্ষিণ মুখে। সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, আমার ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম, ধরেছি ধরেছি ধরেছে, শশী শশী ধরেছে। আমরা আরো জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় নিতোকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে
বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের ওপরে তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতোর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করেছিল তারাও এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতোকে ধরেছে। 10-12টা আলো চারিদিক থেকে তাকে ঘিরে রয়েছে। সর্বাঙ্গ জলকাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিতো বসে আছে পাথরের মূর্তির মতো। তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা। হাঁপড়ের মতো হাঁপাচ্ছে সে, দৃষ্টি বিহল এবং নির্বাক। লোকে ডাকছে তাকে, কিন্তু সে বোবা, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাড়ির লোকজন, তারা সবাই তাকে ডাকলো, কিন্তু নিতো বোবা। সে বসে আছে সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে, কাউকে এসে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পানি। এই নিতো, নিতো, এই নিতো, এই যে রে, এই তো আমি নিতো। নিতো তাকেও চিনলে না, সে সব ভুলে গিয়েছে। নিতোর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহল নিতো যন্ত্রের পুতুলের মতন এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির সামনে এসে দাঁড়াতেই নিতো হঠাৎ ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ চোখে মুখে জল দেওয়ার পর তার জ্ঞান ফিরল। তার মার ডাকে সে সাড়া দিল। তারপর বললে, বাড়ে বাড়ি কোথায়? বাড়ির সামনে এসে বললে, এই যে রে, আমি তো ঘরে রয়েছি, তুই অমন করে ছুটছিলি কেন? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর বলে, তাহলে তাহলে সে কে? অবিকল তোর মতো? বলে শিউরে উঠে সে চোখ বুঝল। অনেকক্ষণ পর বললে, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সৈশের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গেছিস। তা দেখলাম সেখানে তুই যাস নাই। তখন 2 ঢোক মদ খেয়ে নিয়ে রেল লাইন ধরে আসছি। মুখ আধার হয়েছে, তোর কথাই ভাবছি। এমন সময় ওই মাইলের কাছে পাথরের ওপর দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, পারে? তা সে ঠিক তুই। সে এসে আমাকে বললে, আইখানে আইখানে শালা, ভারী ভারী মজা হবে। বলে রেল লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া। তা সে হি করে হেসে বললে, আইখানে শালা। কিছু ছুটলো, আমিও ছুটলাম। দাঁড়ারে করে কত ডাকলাম। থামলো এবার নিতো। বললে, 1 গ্লাস জল খাবো। তার বাবা বললে, বাবা বলতে ধরেছিল তোকে, খুব বেঁচেছিস রে বাবা, খুব বেঁচেছিস। ওই লিমচের জলের বুলো রে বাবা, ওই লিমচের জলের বুলো। নিতো শিউরে উঠল। পণ্ডিতেরা শুনে বলেন, ভুলও তো ভূত নয়, প্রেতও নয়, ভুলও ভুল, নিতোরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে সে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় করা ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটেছে, তত ছবিটাও ছুটেছে। ক্রমে উন্মত্তের মতো নিতো ছুটেছে, ভুলে গেছে সব কিছু। আমিও ভেবেছি, যুক্তি তাই বলে। মনের কল্পনা, যা একাগ্র মনে ভাবে মানুষ, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে। এ ভুল মনই করায়। তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। এ কথার পরেও কিন্তু আমার ওই নিমচের জলের ভুলভূত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে এই মাঠে, এই জায়গাতেই অনেক মানুষ এমনই ভুল করেছে। এই ঘটনার বছর খানিক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইলখানিক পথ হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে সেই যুগান্ত ধরে। এমনি করে সুযোগ পেলেই ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে। আর অট্ট হেসে বলবে, হাই 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 হাই, কেমন মজা দেখ, কেমন মজা।
শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প ভুলোর ছলনা। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।